নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুনছেন সাহিত্যিক বনফুলের লেখা উপন্যাস অগ্নিশ্বর। আজ পড়ব উপন্যাসটির পঞ্চম পর্ব। এইবারে তারা মন্দোদরীর কথা আসা যাক। পুরাণে নামজাদা তারা দুজন আছে। একটি হলো বালির স্ত্রী, আরেকটি হলো বৃহস্পতির স্ত্রী। বালি অনার্য, বড়জোর কনভার্টেড আর্য, আর বৃহস্পতি হলেন দেবগুরু। দুটি তারাই মহীয়সী মহিলা। এ যুগে ওরা বেঁচে থাকলে নিঃসন্দেহে প্রথম শ্রেণীর সিনেমা তারাও হতেন। প্রথমে বালির স্ত্রীর কথাই বলি। রামচন্দ্র যখন স্বকার্য সাধনের জন্যে সুগ্রীবের সঙ্গে ষড়যন্ত্র করে গুপ্তভাবে বালিকে মেরে ফেললেন, তখন তারা সুগ্রীবের প্রেয়সী হয়ে পড়ল। তাকে বিয়ে করেছিল কিনা রামায়ণে লেখা নেই। বালির তুলনায় সুগ্রীব ঠিক যেমন হিমালয়ের তুলনায় উইঢিবি। বালি অনেক আগেই ওকে পিঁপড়ের মতো মেরে ফেলতে পারত, কেবল ভাই বলেই দয়া করে মারেনি। লোকটা এত অপদার্থ ছিল যে নিজের স্ত্রী রুমাকে পর্যন্ত বালির কবল থেকে রক্ষা করতে পারেনি। বালি ছিল অমিত বিক্রম বীর বানর একটি। অবশ্য মানুষই ছিল সে। বানর ছিল ওদের টোটেম। বাঙালিদের টোটেম ছিল বোধহয় পক্ষী। আর্য অনার্যদের যখন ভাব হয়ে যায়, তখন এই টোটেমগুলো হিন্দু দেবদেবীদের বাহন হয়ে পড়ে। তাই মহাদেব ষাঁড়ে চড়েছেন, কার্তিক ময়ূরে, লক্ষ্মী পেচকে, সরস্বতী হাঁসে, গণেশ ইঁদুরে। ওই দেখো, আবার আর একটা বক্তৃতা তোর এসেছে মনে। এটাকে আর প্রশ্রয় দেব না। হ্যাঁ, কি বলছিলুম? বালি অমিত বিক্রম বীর ছিল। আধুনিক ভাষায় যাকে হিম্যান বলে। দাবড়ে দুনিয়াটা ভোগ করে বেড়াত। মরালিটির কোনো বালাই ছিল না। হিম্যানরাই সাধারণত যুবতী স্ত্রীলোকদের হৃদয় বল্লভ হয়। বালিও তারার হৃদয় বল্লভ ছিল। বালির অসংখ্য কুকীর্তি অগ্রাহ্য করে তারা তাকে যে ভালোবেসেছিল এর অনেক বর্ণনা রামায়ণে আছে। বালি যখন রেগে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে সুগ্রীবের সঙ্গে যুদ্ধ করতে যায়, তখন তার আকুলি বিকলি বারণ থেকে মৃত্যুশয্যায় শায়িত বালির বুকের উপর পড়ে তার আকুল কান্না থেকে হনুমানের সঙ্গে যেভাবে সে বালির বিষয়ে আলোচনা করেছিল, তার থেকে বেশ স্পষ্ট বোঝা যায় যে সত্যিই সে প্রাণ দিয়ে ভালোবাসত বালিকে। বালির মৃতদেহকে আঁকড়ে সে শেষ পর্যন্ত পড়েছিল। রামকে বারবার বলছিল, যে শর দিয়ে আপনি আমার স্বামীকে বধ করেছেন, সেই শর দিয়ে আমাকেও বধ করুন। আপনি যেমন সীতার বিরহে কষ্ট পাচ্ছেন, আমার স্বামীও তেমনি স্বর্গে গিয়ে আমার বিরহে কষ্ট পাবেন। স্বর্গের অপ্সরীরাও তাঁর এ বিরহ লাঘব করতে পারবে না। আমাকে বধ করলে স্ত্রী বধজনিত পাপও আপনার হবে না, কারণ বাইরেই আমি স্ত্রীলোক, আসলে আমি বালির আত্মা। বালির কাছে আমি ফিরে যেতে চাই। আপনি দয়া করে আমাকে বধ করুন। আমি কাঞ্চনমালী, ধীমান, মাতঙ্গগামী বানরশ্রেষ্ঠ বালিকে ছেড়ে থাকতে পারবো না। এরপরই রামায়ণে তারার যে খবর পাই তা এই: সুগ্রীব স্বীয়পত্নী রুমা ও স্পৃহনিয়া তারাকে নিয়ে দেবেন্দ্রের ন্যায় দিবারাত্রি বিহার করছেন। অর্থাৎ বালিকে পুড়িয়ে এসে তারা সোজা গিয়ে সুগ্রীবের কোলে উঠে বসেছিল। পরে আরও প্রমাণ পাচ্ছি, সুগ্রীবের অন্তঃপুরে তারাই সর্বেসর্বা হয়ে উঠেছে। সুগ্রীবের কাছে কোনো দরবার করতে হলে আগে তারার চরণ বন্দনা করতে হয়। রাজ্যলাভ করে সুগ্রীব মদ আর মেয়ে মানুষে এত মত্ত হয়ে পড়েছিল যে সে রামকে সীতা উদ্ধারের জন্যে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার মনে ছিল না। বর্ষা পেরিয়ে শরৎ এসে গেল, তখনও সুগ্রীবের কোনো সাড়া নেই দেখে খুবই দমে গেলেন রামচন্দ্র। বর্ষায় সীতার বিরহে খুবই কাবু হয়ে পড়েছিলেন তিনি। হনুমান তার অবস্থা দেখে ভদ্রভাবে সুগ্রীবকে তাগাদা দিলেন দু একবার, কিন্তু তেমন কোনো ফল হলো না। তখন ক্ষেপে উঠলেন লক্ষ্মণ।
ধনুর্বাণ হস্তে ধনুকের জ্যাতে টঙ্কার দিতে দিতে তিনি গিয়ে হাজির হলেন একেবারে সুগ্রীবের অন্দরমহলের সামনে। ভদ্রতাবশত তিনি অন্দরমহলে ঢুকলেন না, কিন্তু অন্দরমহলের দ্বারদেশে দাঁড়িয়ে সিংহনাদে আর্য ভাষায় যা বললেন তাতে সুগ্রীবের নেশা ছুটে গেল, পিলে চমকে উঠল। অন্তঃপুরের দ্বারদেশে ক্রুদ্ধ লক্ষণের সঙ্গে কে দেখা করল জানো? সুগ্রীব নয়, তারা। শল্যতাঙ্গী, সলিত গমনা, মদ্যপান বিহল নয়না, সুলক্ষণ সমন্বিতা তারা স্বীয় কাঞ্চিদাম প্রলম্বিত করে লক্ষণের সন্নিধানে উপস্থিত হলেন। আর্য যুবকরা, তা তিনি যত বড় হোঁতকাই হন, সুন্দরী যুবতী দেখলে বেশ ভদ্র হয়ে পড়তেন। শিভালরি জিনিসটা এখনকার চেয়ে তখন বেশি ছিল। তারাকে দেখে লক্ষণ মোলায়েম হয়ে গেলেন, তারার যুক্তিও মেনে নিলেন এবং শেষ পর্যন্ত তারারই প্ররোচনায় সুগ্রীবও উৎসাহিত হয়ে মন দিলেন বানর সৈন্য সংগ্রহে। সুতরাং দেখতে পাচ্ছ, সীতা উদ্ধাররূপ দেবকার্য সাধনে তারা কত সাহায্য করেছিল। অতএব দেবভাষায় রচিত সংস্কৃত শ্লোকে তারা প্রাতঃস্মরণীয়া হবেন, তাতে আর আশ্চর্য কি। আর একটা কথাও আমার মনে হয়, যে কবি এই শ্লোকটি রচনা করেছিলেন তিনি জানতেন যে রামচন্দ্র মুখে যতই লম্বা বক্তৃতা দিতে থাকুন, আসলে বালিবধ কাজটি অন্যায় হয়েছিল তার। তারা যে বালিকে কত ভালোবাসত তাও তিনি অনুভব করেছিলেন। তাই মৃত সোলজারের বিধবাকে যেমন বকশিস দেওয়া হয়, তেমনি তারার নামটাও দ্রৌপদী কুন্তির সঙ্গে ঢুকিয়ে দিয়ে তার কিছু ক্ষতিপূরণ করবার চেষ্টা হয়তো তিনি করেছিলেন। আর একটা কথাও মনে হয়, আর্য অনার্যদের ঝগড়া যখন মিটে গেল, তখন আর্যদের পঙ্ক্তিতে অনার্যদের বসবার একটা রেওয়াজ হয়ে গিয়েছিল সম্ভবত। এখন যেমন আমরা শিডিউল্ড কাস্ট বা হরিজনদের জন্যে বা কোনো কোনো জায়গায় মুসলমানদের জন্যে সিট রিজার্ভ করে রাখি, ওরাও অনার্যদের জন্যে তেমনি রাখতেন। একটা শ্লোকে প্রাতঃস্মরণীয়া 5টি কন্যার নাম দিতে হবে। আচ্ছা, গোটা 2 অনার্য কন্যার নামও থাক। কিন্তু তারার এই ব্যবহারের কারণ কি? যে বালির মতো বীরকে সত্যি সত্যি ভালোবেসেছিল, সে সুগ্রীবের মতো নপুংসকের মন ভোলাতে গেল কেন? তারার কথা যখন পড়েছিলুম তখন কার কথা মনে হয়েছিল জানো? ক্লিওপেট্রার। বালি যখন মারা গেল তখন তারার আর আপনার লোক কেউ রইল না, তার ছেলে অঙ্গদ ছাড়া। ওই অঙ্গদকেই বড় করা, প্রতিষ্ঠিত করা তার জীবনের লক্ষ্য হয়েছিল তখন। কিন্তু সে লক্ষ্যে পৌঁছতে হলে সুগ্রীবকে খুশি করতে হয়। ক্লিওপেট্রাও অ্যান্টনির কাছে গিয়েছিল ভূমধ্যসাগর পেরিয়ে অ্যান্টিক শিবিরে। সেখানে অ্যান্টনিকে সে বিধিসঙ্গতভাবে বিয়েও করেছিল। কিন্তু কেন? আমার মনে হয় সিজারের ঔরসজাত পুত্র সিজারিওর ভবিষ্যতের জন্যে। বিয়ের যৌতুক হিসেবে রোম সাম্রাজ্যের বেশ বড় একটা অংশও সে আদায় করে নিয়েছিল অ্যান্টনির কাছ থেকে। নূরজাহানও এরকম কি একটা যেন করেছিল তার প্রথম পক্ষের মেয়ের জন্যে। এরা যদি জগৎ বিখ্যাত হতে পারে, তারাই বা হবে না কেন? দ্বিতীয় তারা যা করেছিলেন তার সঙ্গে তুলনা দেওয়া যেতে পারে হেলেন হরনের। বৃহস্পতির বউ ছিলেন এই তারা। সোম অর্থাৎ চন্দ্রের সঙ্গে ইলোপ করেছিলেন তিনি। এ নিয়ে তখনকার স্বর্গীয় সমাজে এমন চাঞ্চল্য হয়েছিল যে প্রকাণ্ড যুদ্ধই বেঁধে গিয়েছিল, একটা ট্রয়ের যুদ্ধের মতো। স্বয়ং ব্রহ্মা এসে শেষটা মিটিয়ে দেন সব। তারা আবার বৃহস্পতির ঘরে ফিরে এলেন। বৃহস্পতি একটুও আপত্তি করলেন না। তোমাদের মতো ছুঁই ছুঁই বাতিক ছিল না দেবতাদের। তারা ফিরে এসে পুত্র প্রসব করলেন একটি। ছেলে কার তা নিয়ে গোলমাল বেঁধেছিল একটু। বৃহস্পতি বললেন আমার ছেলে, চন্দ্র বললেন আমার। তারা যা বললেন তাই শেষে গ্রাহ্য হলো। তারা বললেন ছেলে চন্দ্রের, তার নামকরণ হলো বুধ। আমার মনে হয় এ তারা স্মরণীয়া পঞ্চকন্যাদের কেউ নন, কারণ
ইনি দেবতাদের বিপদে ফেলেছিলেন, কোনো উপকার করেননি। উপকার বা খোসামোদ না করলে অনার্স লিস্টে সেকালেও নাম উঠত না। রাবণের স্ত্রী এবং মেঘনাদের মা মন্দোদরীকেও স্মরণীয় পঞ্চকন্যাদের মধ্যে ধরা হয়েছে। আমার সন্দেহ হয় ওটা কনসোলেশন প্রাইজ। আর একটা সন্দেহ হয়, মন্দোদরী বোধহয় বিভীষণকে ভালোবাসত। কারণ রাবণের মৃতদেহের সামনে দাঁড়িয়ে মন্দোদরী যে লম্বা বক্তৃতা দিয়েছিল তাতে বিভীষণের সম্বন্ধে অনেক ভালো ভালো কথা অনেকবার আছে। সীতার সুখ্যাতিও আছে। রাম যে নররূপী ভগবান এ কথাও সে মুক্ত কণ্ঠে স্বীকার করেছিল তখন। তাছাড়া রাবণ যেসব দুষ্কৃতি করেছিল তারও একটা লম্বা লিস্ট দিয়েছিল সে। এইসব কারণেই সম্ভবত সে এই অনার্স লিস্টে জায়গা পেয়ে গেল। তাছাড়া বুড়ো বয়সে স্বামীর শত্রু ঘরভেদী বিভীষণকে বিয়ে করে সে আর্য আধিপত্যকেই মেনে নিলে, এটাও একটা মস্ত কথা। কিন্তু একটা কথা বৎস সর্বদা মনে রেখো, এরকম পঞ্চকন্যা এ যুগেও আছে। মোটে পঞ্চ কেন, হয়তো ৫০০ আছে। সব যুগেই ওরা থাকে। আমি আমার ডাক্তারি জীবনে এরকম ৫টি কন্যাকে দেখেছি। এই আধুনিক পঞ্চকন্যার পরিচয়ও তোমাকে দিচ্ছি, অবশ্য তাদের নামধাম গোপন করে। আর্যরা যেমন মোটিভ থেকে পাপ পুণ্যের বিচার করতেন, এদের সম্বন্ধেও তাই যদি করো তাহলে দেখতে পাবে এরাও কম নয়। বহুকাল আগে, তখন আমাদের স্বাধীনতার ইতিহাসে অগ্নিযুগ চলছে, একটি পরিবারের সঙ্গে আমার কিঞ্চিত ঘনিষ্ঠতা হয়েছিল। পরিবারটি ছিল একটু ব্রাহ্ম ঘেঁষা, তাই অভিভাবকরা বাড়ির প্রত্যেকটি মেয়েদের নামের সঙ্গে একটি করে সু জুড়ে দিয়েছিল। সুমতি, সুনন্দা, সুষমা, সুছন্দা, এই 4টি মেয়ে ছিল ভদ্রলোকের। পাড়ার দুষ্টু ছেলেরা আড়ালে এদের নামকরণ করেছিল গলগল, টলমল, ঢলঢল আর জলজল। সবকটি মেয়েই সুন্দরী, চলনে বলনে হাবে ভাবে মোহিনীয়। প্রথম 3টি মেয়ের টপটপ করে বিয়ে হয়ে গেল, সব লাভ ম্যারেজ। হলো না কেবল সুছন্দার, যার ডাকনাম ছেলেরা দিয়েছিল জলজল। সেই সবচেয়ে বেশি সুন্দরী ছিল। ছিপছিপে গড়ন, ধপধপে ফর্সা রং, চোখের তারা মিশ কালো, মনে হতো 2 টুকরো কালো ভেলভেট যেন কেউ বসিয়ে দিয়েছে চোখের ভিতরে। কখনো কারো দিকে চোখ তুলে চাইত না। যখনই তাকে দেখেছি ঈষৎ ভ্রুকুঞ্চিত করে বসে বই পড়ছে। ভাবতাম নভেল নাটক পড়ে বুঝি। একদিন তার জ্বর হলো, দেখতে গেলুম। গিয়ে দেখি শুয়ে শুয়ে পড়ছে। জিজ্ঞেস করলুম, কী বই পড়ছ ওটা? মুচকি হেসে বইটা পাশে রেখে দিলে। উল্টে দেখলুম গ্যারিবোল্ডির জীবনচরিত। একটু আশ্চর্য হয়ে গেলুম। ওই তপ্ত কাঞ্চন সন্নিভা নবোদ্ভিন্ন যৌবনা তন্বীর একই মতিচ্ছন্ন। মেয়েটি কলেজে পড়ত। জিজ্ঞেস করলুম, জি পোয়েট্রি কী বই পড়া হয় তোমাদের? বললে, শেলি, কিটস আর মিল্টন। বললাম, তাই পড়ো ভালো করে, ওসব ছেড়ে এসব কী কাঠখোট্টা বই পড়ছ? মেয়েটি যা উত্তর দিল তাতে ঘাবড়ে গেলুম। বললে, এদের জীবনী না পড়লে ওসব কবিতার মানে স্পষ্ট হয় না। মনে হলো মেয়েটি একেবারে খড়ে গেছে। সেকালে নিরামিষ খেয়ে টিকি রেখে একদল কলেজের ছোকরা ধর্মধ্বজী হবার চেষ্টা করত। কুসংস্কারগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিত। টিকি ইলেকট্রিসিটির কন্ডাক্টর, পাটের কাপড় পরলে মন্দ লোকের দুষ্টদৃষ্টির ইলেকট্রিসিটি সাধনায় ব্যাঘাত জন্মাতে পারে না। সূর্যগ্রহণের সময় ভাতের হাঁড়িতে ব্যাকটেরিয়া জন্মায়। এই রকম অনেক কিছু বলতো তারা। এই ধরনের ভুয়ো স্বদেশী ছেলেমেয়েও হয়েছিল একদল। তারা বাইরে পোজ করত যেন তারা অনুশীলন সমিতির সভ্য। আমি মনে করলুম এই মেয়েটি শেষোক্ত দলের। আড়ালে তার বাপ মাকে বললুম, মেয়ের বিয়ে দিয়ে দিন। তাঁরা বললেন, আমরা চেষ্টার ত্রুটি করছি না, কিন্তু মেয়ে যে পছন্দ করছে না কাউকে। সত্যিই দেখলুম
তাদের বৈঠকখানায় হরেক রকমের চিড়িয়া আমদানি হচ্ছে, কিছুদিন ধরে থাকছে আবার চলে যাচ্ছে। ঢিলে পাজামা পরা মোটা কালো এক ভদ্রলোক ছিনে জোঁকের মতো লেগেছিলেন অনেক দিন। তাঁর অগাধ পয়সা, কলকাতায় বাড়ি, বড় পদস্থ চাকরি একজন, কিন্তু তার দিকে ফিরেও চাইলে না সুছন্দা। তিনি সকাল সন্ধ্যা নিয়মিত এসে ধর্ণা দিতেন। সুছন্দা তার দিকে ফিরেও চাইত না। ঈষৎ ভুরু কুঁচকে বই পড়ে যেত খালি। মাঝে মাঝে বাঁ হাত দিয়ে কপাল থেকে চুলগুলো সরিয়ে দিত। একটি কথা বলতো না, একবার চোখ তুলে চাইতও না। ভদ্রলোক হাল ছেড়ে দিলেন শেষে। তারপর এলেন প্যাশনে চশমা পরা বাবরিওয়ালা এক কবি। তারপর এলো এক গাঁট্টা গোট্টা ফুটবল খেলোয়াড়। আধুনিক স্বয়ম্বর সভা বসতে লাগলো তাদের বৈঠকখানায় এইভাবে। মেয়েটা পালালো শেষটা একদিন। খোঁজাখুঁজি হলো, খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হলো, যথাবিধি যা যা হওয়া উচিত সবই হলো। কিন্তু সুছন্দা আর ফিরল না। আমিও দিন কতক পরে বদলি হয়ে গেলাম কলকাতা থেকে। প্রায় বছর 2 পরে সন্ধ্যার পর একদিন নিজের কোয়ার্টারে বসে আছি, এমন সময় হাসপাতাল থেকে খবর এলো একটি স্ত্রীলোক আমার সঙ্গে দেখা করবে বলে বসে আছে। অনুমতি পেলে সে আমার কোয়ার্টারেই আসবে। অনুমতি দিলুম। কে এলো জানো? সেই জল। প্রথমটা চিনতে পারিনি। বেশ মোটা হয়েছে, চোখের কোলে কালি, পরনের কাপড়খানা রঙিন যদিও, কিন্তু বেশ ময়লা। আশ্চর্য হয়ে চেয়ে রইলুম তার দিকে খানিকক্ষণ। তারপর হঠাৎ চিনতে পারলুম। আরে, এ কি সুছন্দা যে! সাধারণ মেয়ে হলে চোখে আঁচল দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদত এরপর, কিন্তু সে সন্নত দৃষ্টিতে দাঁড়িয়ে রইল চুপ করে। তারপর স্থির মৃদু কণ্ঠে বললে, খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনি কোথা আছেন তা খুঁজে বার করতেই কিছু সময় গেছে আমার। আপনি কি আমাকে সাহায্য করবেন? বিপদটা কি শুনি আগে। আমি সন্তান সম্ভবা। সে কি? তখন তার দিকে ভালো করে চেয়ে দেখলুম। পেটের কাছটা একটু উঁচু বলেই মনে হলো। বললুম, চলো পরীক্ষা করে দেখি। দেখলাম নদগদে পোয়াতি, মাসখানেকের মধ্যেই ছেলে হবে। কি ব্যাপার? কবে বিয়ে হলো তোমার? বিয়ে হয়নি। তবে? চোখ নিচু করে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল সুছন্দা। তারপর বলল, ধরে নিন ভ্রষ্টা হয়েছি। একটু চুপ করে থেকে আবার বলল, তাই আপনার কাছে এসেছি। রোমাঞ্চিত হয়ে দাঁড়িয়ে রইলুম তার মুখের দিকে চেয়ে। আনন্দে নয়, ভয়ে। বৈঠকখানার সোফায় বসে বলা চলে, সিংহকে আমি থোড়াই কেয়ার করি, কিন্তু সত্যি সত্যি সিংহের সম্মুখীন হলে প্রত্যেকের যা অবস্থা হয় আমারও তাই হলো। একটু চুপ করে থেকে জিজ্ঞেস করলুম, আমাকে কি করতে হবে? ছেলেটা প্রসব করিয়ে দেওয়া? তা যদি দিতে পারেন তাহলে ভালোই হয়, কিন্তু আমি সেজন্য আসিনি। আমি অন্য একটি অনুরোধ নিয়ে এসেছি। কি বলো? আমার যদি জ্যান্ত ছেলে হয় তাহলে সে ছেলের ভার আপনাকে নিতে হবে। আপনার জানাশোনা অনেক অনাথালয় আছে, সেইখানে কোথাও দিয়ে দেবেন। তুমি নিজের ছেলের ভার নেবে না কেন? নেবার উপায় নেই বলে। এ কথাটা কি আগে ভাবা উচিত ছিল না? ভেবেছিলাম, সাবধানতাও অবলম্বন করেছিলাম, কিন্তু তা সত্ত্বেও এই বিপদে পড়ে গেছি। কি বলবো? চুপ করে রইলাম খানিকক্ষণ। তারপর বললুম, এত লোক থাকতে তুমি আমার কাছে এলে কেন? কারণ আমি আপনাকে চিনি। এই বলে চোখ নিচু করে মুখ গোঁজ করে দাঁড়িয়ে রইল। কি করি? মহা মুশকিল। জিজ্ঞেস করলাম, তোমার বাবার খবর কি? কাগজে দেখেছি তিনি রায়বাহাদুর হয়েছেন, আর কোনো খবর জানি না। চোখ নিচু করে অনড় হয়ে দাঁড়িয়ে রইল। একটু হাসবার চেষ্টা করে বললুম, তুমি আমাকে যে ভার দিতে চাইছো তা যদি না নিতে পারি?
আমি জানি আপনি নেবেন, আর নিতান্তই যদি তাড়িয়ে দেন চলে যাচ্ছি। অন্য কোনো হাসপাতালে গিয়ে ভর্তি হব, তারপর ছেলে হলে ছেলেটাকে ফেলে পালিয়ে যাব। তারা যা হয় ব্যবস্থা করবেন। ছেলের ভার নেবার আমার উপায় নেই। তাহলে ওকে রক্ষা করবার চেষ্টাই বা করছো কেন? সুছন্দা হঠাৎ চোখ তুলে আমার মুখের দিকে চেয়ে রইল মুহূর্তকাল। তারপর স্থির কণ্ঠে বললে, কে জানে, ও কর্ণও তো হতে পারে। আমি মুখে যদিও বললুম, কেন, সূর্যের সঙ্গে দেখা হয়েছিল নাকি? কিন্তু মনে মনে আশ্চর্য হয়ে গেলুম ওর সাহস দেখে। তা ঠিক জানি না, হতেও পারে। সব খুলে বলো দেখি। আমি কিচ্ছু বলতে পারবো না। বানিয়ে মিছে কথা বলতে পারি, কিন্তু আপনার কাছে তা বলবো না। আর এমনিতেই মিছে কথা আমি বড় একটা বলি না। অবাক হয়ে চেয়ে রইলুম তার মুখের দিকে। আমার অনুরোধটা রাখবেন না? আবার বললে সে। এরপর আমি আর না বলতে পারলুম না। ভর্তি করে নিলাম হাসপাতালে। বেশি ভুগতে হয়নি। দিন কয়েক পরে একটা মরা ছেলে প্রসব করল সে। তারপর হঠাৎ একদিন চলে গেল কাউকে কিছু না বলে। অনেক দিন ওর আর কোনো খবর পাইনি। বোধহয় বছর 2 হবে, তখনও আমি সেই হাসপাতালেই আছি। হঠাৎ একদিন দুপুরে রেড ক্রসের মোটর কার দাঁড়ালো এসে হাসপাতালে। তার থেকে নামলো একটি স্ট্রেচার। স্ট্রেচারে চাদর ঢাকা দেওয়া রোগী একটি। আমার অ্যাসিস্ট্যান্ট সার্জেনি দেখেছিল তাকে প্রথমে। সে এসে আমাকে বললে, রোগীটি স্ত্রীলোক, আপনার সঙ্গে কথা বলতে চাইছে। গিয়ে দেখি সুছন্দা। দুটো পা পক্ষাঘাতগ্রস্ত, সর্বাঙ্গে ঘা, চোখ দুটো টকটকে লাল। সিফিলিসের ভয়াবহ পরিণাম। জিজ্ঞাসা করলাম, সুছন্দা, এ কী কাণ্ড? আপনার কাছে মরবার জন্য এসেছি। আমার আর বাঁচবার দরকারও নেই। আমি আমার জীবন দিয়ে যতটুকু করবার তা করেছি। আপনার কাছে এসেছি আর একটা অনুরোধ নিয়ে। আমার সঙ্গে ছোট একটা সুটকেস আছে, সেটা আপনি আপনার কাছে রেখে দিন। খগের নামে আমার এক বন্ধু ওটি নিতে আসবে। এলে তাকে দিয়ে দেবেন। তার ডান গালে একটা কালো জরুল আছে। যদিও তার অবস্থা দেখে মনে মনে আমি খুব দমে গিয়েছিলাম, কিন্তু সব ডাক্তারের যা করা উচিত আমিও তাই করলুম। মুখে তাকে আশ্বাস দিলুম, ঘাবড়াচ্ছ কেন, ভালো হয়ে যাবে তুমি। তার দৃষ্টিতে যেন একটা মৃদু হাসি ফুটে উঠল। পরে বুঝলাম ওই সুটকেসটা আমার হাতে দেবার জন্যেই সে এসেছিল, চিকিৎসা করবার জন্যে নয়। চিকিৎসা করবার সুযোগই দেয়নি সে আমাকে। সেই রাত্রেই সায়ানাইড খেয়ে মারা গিয়েছিল। সুটকেসটা অনেক দিন পড়েছিল আমার কাছে। সেটা খুলে দেখেও ছিলাম আমি। আশা করেছিলাম রঙিন কাগজে লেখা এক বান্ডিল প্রেমপত্র পাব। কি পেলুম জানো? 2টো রিভলভার। মাস 6 পরে গালে জরুলালা সেই ছোকরা এলো। তাকে জিজ্ঞেস করলুম, আপনার নাম কি? খগেন। সুছন্দার সুটকেসটা নিতে এসেছেন? আজ্ঞে হ্যাঁ। কি আছে ওতে জানেন? বোধহয় ওর জামা কাপড় কিছু, ওর বাড়িতে পাঠিয়ে দিতে বলেছিল। সুটকেসের ভিতরে 2টো রিভলভার আছে। সব কথা যদি খুলে না বলেন তাহলে আপনাকে পুলিশে দেব। যুবকটি বললে, ভয় দেখিয়ে আমার কাছে কিছু আদায় করতে পারবেন না, কারণ আমি প্রস্তুত হয়ে এসেছি। পুলিশের লোক এসে পৌঁছবার আগেই আমার মৃতদেহটা আপনার মর্গে পৌঁছে যাবে। বেশ, তাহলে ভয় দেখাবো না। সুছন্দাকে আমি শ্রদ্ধা করতুম, তাই ব্যাপারটা কি জানবার খুব কৌতূহল হচ্ছে। তার সম্বন্ধে মনে মনে যে ছবি এঁকে রেখেছিলুম, এই ঘটনাগুলোতে সেটা কেমন যেন বিশ্রী হয়ে গেল। তাই জানতে চাইছি। আপনাকে বিশ্বাস করতে সাহস হয় না। আপনি একজন গভর্নমেন্ট অফিসার।
সুছন্দা যখন প্রথমে আপনার কাছে এসেছিল তখন সে নিশ্চয় কিছু বলেনি? না, কিন্তু তার সম্বন্ধে যে কুৎসিত ধারণাটা হয়েছে সেটা মন থেকে মুছে ফেলতে পারলে খুশি হতুম। কিন্তু আপনি যদি না বলেন তাহলে আর উপায় কি? আমি যে গভর্নমেন্টের অফিসার সে কথাও অস্বীকার করব কি করে? তবে একটা কথা মনে রাখবেন, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। আমি আপনাদের মতোই সাধারণ লোক। রাজহংসদের মধ্যে আছি বটে, কিন্তু আমি বক ছাড়া কিছু নই। একটু দাঁড়ান, এনে দিচ্ছি আপনাকে সুটকেসটা। চা খাবেন? আমার কথাবার্তা শুনে ছেলেটি যেন একটু নরম হলো। চা খেতে খেতে সে জিজ্ঞেস করলে, সুছন্দার সম্বন্ধে কি ধারণা হয়েছে আপনার? যে ধারণা অনিবার্য তাই হয়েছে। খুব ভদ্র ভাষায় বললেও বলতে হয়, মনে হয়েছিল সে অসংযত জীবনযাপন করত। সে দেহ বিক্রি করে টাকা রোজগার করত। সংযম অসংযমের কোনো প্রশ্নই ছিল না। সেই টাকা সে নিজের জন্য খরচ করত না কখনো। সে টাকা জমিয়ে রিভলভার কিনত চোরাবাজার থেকে। আমি সে রিভলভার নিয়ে তৃতীয় ব্যক্তিকে দিয়ে আসতাম। তিনি আবার অন্য উপায়ে সেগুলো যথাস্থানে পৌঁছে দিতেন। ওর কেনা রিভলভারের গুলিতে অনেক নামজাদা সাহেব মারা গেছে, কিন্তু সে কথা কেউ জানে না, জানবেও না। নিজেকে ও সম্পূর্ণ অবলুপ্ত করে রাখত। আমি ছাড়া আর কেউ জানে না সে কথা। ওর কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলুম, ওর এ পরিচয় কারো কাছে বলবো না। আজ প্রথম আপনার কাছে বললুম। আপনার সঙ্গে ওর পরিচয় কী সূত্রে হয়েছিল জানতে পারি কি? আমরা সহপাঠী ছিলাম। ও পড়ত বেথুনে, আমি স্কটিশে। ওর রূপ দেখে আকৃষ্ট হয়েছিলাম, যেচে গিয়ে আলাপ করেছিলাম। তারপর ক্রমশ ওর আসল পরিচয় পেলাম। হঠাৎ ছেলেটির চোখ থেকে টপ টপ করে জল ঝরে পড়ল কয়েক ফোঁটা। তারপরই টপ করে উঠে পড়ল সে। সুটকেসটা নিয়ে চলে গেল। আমি নির্বাক হয়ে বসে রইলাম। আমি তো এ মেয়েকে দ্রৌপদী কুন্তীর চেয়ে ঢের বেশি উচ্চাসনে বসিয়ে রেখেছি। দ্বিতীয় যে কন্যাটির কথা মনে পড়ছে সেটি একটি বাগদির মেয়ে। আমরা ভদ্রলোকরা যাদের ছোটলোক বলি তাদের মেয়েদের যৌবনোদ্গম লক্ষ্য করেছ কখনো? দেখবার মতো জিনিস একটা। ওরা ধুলোয় কাদায় রোদে জলে মোটা খাবার খেয়ে প্রকৃতির কোলে মানুষ হয়। তাই ওদের রূপও প্রকৃতিদত্ত, সতেজ, সবুজ, প্রাণরসে টলমল, কিশোরী লতার মতো, বন হরিণীর মতো। ওরা রুজ পাউডার মেখে ওদের রূপের গালিচায় তালি দেবার চেষ্টা করে না, সে দরকারই হয় না ওদের। মত্ত মাতঙ্গদের যেমন দরকার হয় না শুঁড়ির দোকান থেকে মদ কিনবার। এদের দেখে মুগ্ধ হয়েছিলেন সেকালের তন্ত্রকারেরা। এই অপরাজিতাদের তাঁরা সাধন সঙ্গিনী করবারও উপদেশ দিয়েছেন। নিচু কুলোদ্ভবা বলে ঘৃণা করেননি। কবি বাণভট্ট তাঁর কাদম্বরী কাব্যে চণ্ডাল কন্যার যে বর্ণনা দিয়েছেন তার থেকে মনে হয় এই অনার্য কন্যারা, যাদের আমরা ছোটলোক বলি, সেকালে আর্যদের সভাতেও মোটেই অপাংক্তেয় ছিল না। বাণভট্ট লিখেছেন, সেই চণ্ডাল কন্যার কেশদাম বর্ষার জল ভরা মেঘের মতো, চোখ দুটি যেন শরৎকালের বিকশিত পুণ্ডরিক। অনঙ্গদেবের মতো তার কটিদেশ মুঠোর মধ্যে ধরা যায়। তাকে দেখে মনে হয় নীল পদ্মবনে সন্ধ্যায় রক্তরাগ যেন ছড়িয়ে পড়েছে। আমি যে বাগদির মেয়ে পদ্মাবতীর কথা বলছি, আমার বিশ্বাস বাণভট্ট তাকে দেখলেও মুগ্ধ হতেন এবং যে ভাষায় তার বর্ণনা করতেন তার উপমা অলঙ্কার বিশেষণের জৌলুসও বিদগ্ধ রসিকদের চিত্ত হরণ করত। পদ্মাবতী আমার কাছে যখন এলো তখন তার গনোরিয়া হয়েছে। এ কথা স্বীকার করতে লজ্জা নেই যে আউটডোরে রোগীর ভিড়ে তার দিকে আমার নজর গিয়েছিল সে অসামান্যা রূপসী বলে। কালো মেয়ের অত রূপ এর আগে চোখে পড়েনি। মহাভারতের কৃষ্ণাকে কল্পনায় দেখেছিলাম। পদ্মাবতীকে দেখে মনে হলো
সেই কৃষ্ণাই সশরীরে এসে হাজির হলো নাকি? ওরকম একটা নারীরত্ন দাগি হয়ে গেছে দেখে কষ্ট হলো খুব। সে যুগে গনোরিয়ার সুচিকিৎসা আমার যতটা জানা ছিল তা করলাম। ফলে তার সঙ্গে ঘনিষ্ঠতা হলো একটু। অর্থাৎ আমি ক্রমশ সেই পর্যায়ে গিয়ে পড়লুম যে পর্যায়ে গেলে মুরব্বির মতো উপদেশ দেওয়া চলে। তাকে একদিন জিজ্ঞেস করলুম, এই বিশ্রী রোগ তোমার হলো কি করে? তোমার স্বামী কি দুশ্চরিত্র লোক? খুব, দিন রাত তারই খেয়ে পড়ে থাকে। কিন্তু এ রোগটি ওর কাছ থেকে হয়নি, মিথ্যে কথা বলবো না আপনার কাছে ডাক্তারবাবু। একটু অবাক হয়ে গেলাম। এমন একটা দুশ্চরিত্র স্বামীর ঘাড়ে দোষটা চাপাবার সুযোগ ও অনায়াসে ত্যাগ করল। আশ্চর্য তো। কি করে হলো তাহলে? ঘাড় নিচু করে মুচকি হেসে বলল, ওই যে আমাদের জমিদার বাবুর বড় ছেলে সুখদেব বাবু, চেনেন না তাকে? ওই যে বড় ফিটানে চড়ে রোজ মাছ ধরতে যায়, আপনাদের হাসপাতালের সামনে দিয়েই তো যায়। শুধু যে সরলভাবে কথাটা স্বীকার করলে তাই নয়, এটা যে খুব একটা গুরুতর অন্যায় কাজ করেছে সে বোধও যেন নেই। এইটি আমার মনে হলো ওর বলবার ধরন থেকে। ও যেন লুকিয়ে কারো গাছ থেকে পেয়ারা চুরি করে খেয়েছে, কিংবা কারো ভাঁড়ার থেকে আচার চুরি করে খেয়েছে। ভাবটা অনেকটা এইরকম। আমি বাঙালি, সুতরাং আমার মধ্যে সেই আদ্যিকেলে পদি পিসি আছে। পিসি উপদেশ দেবার জন্যে খোঁচাতে লাগলো আমাকে। বললাম, কাজটা খুব খারাপ করেছ। এ কাজ কেন করতে গেলে? টাকার জন্যে? ছি ছি, ও কি বলছেন? আমি বাজারের মেয়ে মানুষ নাকি? একটি পয়সা নেইনি ওর কাছে। তাহলে এ পাপ কাজ করতে গেলে কেন? অভাবে পড়ে করলে তবু একটা মানে বোঝা যেত। মেয়েটা ঘাড় হেঁট করে বসেছিল, ঘাড় হেঁট করেই রইল, আর কিছু বলল না। কিন্তু আমার অন্তর্নিবাসিনী প্রদীপিসী তখন এর হাঁড়ির খবরটি জানবার জন্যে খুব উৎসুক হয়ে পড়েছেন। সুতরাং আমাকে থামতে দিলেন না। আমি একজন পদস্থ ডাক্তার আর ও একটা সামান্য বাগদির মেয়ে, একথা ভুলিয়ে দিলেন আমাকে। জিজ্ঞেস করলুম, ওকে ভালোবাসো নাকি? পদ্মাবতী মাথা নেড়ে জানালো বাসে না। তবে? হঠাৎ সে মুখ তুলে আমার দিকে চেয়ে একটু মুচকি হেসে বললে, আপনারা কি ভিখিরিকে ভিক্ষে দেন না কখনো? এইবার চুপ করে যেতে হলো আমাকে। এ উত্তর প্রত্যাশা করিনি। যতদিন ওখানে ছিলুম খোঁজ রাখতুম মেয়েটার। যিনি ফিটন হাঁকিয়ে রোজ মাছ ধরতে যেতেন, সেই সুখদেব বাবুর সঙ্গেও ঘনিষ্ঠতা হয়েছিল পরে, তার গনোরিয়া এবং সিফিলিস চিকিৎসা করবার জন্যে। অনেক টাকা কামিয়েছিলাম তার কাছ থেকে। ভাগ্যে এই অকাল কুষ্মাণ্ড ছেলেগুলো আছে, তাই আমরা ডাক্তাররা 2 পয়সা করে খাচ্ছি। ম্যালেরিয়া, কালাজ্বর আর দাঁদের চিকিৎসা করে ক পয়সা পেতুম। টিবি হয় খুব গরিবদের। এ দুরারোগ্য ব্যাধির চিকিৎসা তারা করাতে পারে না। বড়লোকেরা স্যানাটোরিয়ামে চলে যায়। সিফিলিস, গনোরিয়াই আমাদের বাঁচিয়ে রেখেছে। সুখদেবের সঙ্গে যখন অন্তরঙ্গতা হলো, তখন তাকে পদ্মাবতীর কথা জিজ্ঞেস করেছিলাম। বলা বাহুল্য, প্রদীপিসির ওস্কানিতে। সুখদেব বললেন, জীবনে ওই একটি মেয়ের কাছেই হাত জোর করেছিলাম, এখনও হাত জোর করেই আছি। একবার সে দয়া করেছিল, দ্বিতীয়বার আর করেনি। মনে হয় আর করবে না। আমার ধারণা কি জানেন? কি? ও গরিবের ঘরে জন্মালে কি হবে, মেয়েটি সত্যিই অসাধারণ। যে স্বামী দুবেলা ঠেঙিয়ে ওর গতর চূর্ণ করে দিচ্ছে, সেই স্বামীর পা আঁকড়ে পড়ে আছে মশাই। শুধু আমি নয়, অনেকেই ওকে রাজরানী করে রেখে দিতে প্রস্তুত। ও কিন্তু রাজি হয় না। আমার ধারণা, হয় ও সাপগ্রস্তা অপ্সরা, কিংবা খুব গভীর জলের মাছ। আমাদের মতো লোকের জাল সেখানে পৌঁছয় না।
আর একবার পদ্মাবতীর চূর্ণ গতর মেরামত করবার সুযোগ পেয়েছিলাম কিছুদিন পরে। তাকে দেখে মনে হয়েছিল যেন একটা উন্মত্ত ষাঁড়ে তাকে গুঁতিয়েছে। তার স্বামী বিশু বাগদিকেও দেখবার সুযোগ হয়েছিল সেই সূত্রে, কারণ পদ্মাবতী তার হাতে কামড়ে দিয়েছিল। কামড়ে না দিলে বিশু বাগদি সম্ভবত ওকে খুনই করে ফেলত, কারণ সে ছিল মনুষ্যরূপী একটি মহিষাসুর। যেমন লম্বা তেমনি চওড়া, তেমনি জোয়ান, ইয়া গোঁফ ইয়া জুলফি। এরপর আমি বদলি হয়ে গেলাম সেখান থেকে। নানা জায়গায় ঘুরে ঘুরে অবশেষে একটা কুষ্ঠ হাসপাতালে গিয়ে ঠেকলুম প্রায় বছর 10 পরে। ওপরওয়ালার সঙ্গে মনোমালিন্য হয়েছিল একটু, তিনি আমাকে ওই ভাগাড়ে পাঠিয়ে দিয়েছিলেন। বছরখানেক সেখানে নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। একটি পরম লাভ হয়েছিল, কিন্তু পদ্মাবতীর সঙ্গে আবার দেখা হয়েছিল সেখানে। একদিন আউটডোরে এসে দেখি একটা এক চোখ কানা বুড়ি বসে আছে। পদ্মাবতীকে আমি চিনতে পারিনি প্রথমে। সে উঠে এসে যখন ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলে, তখন জিজ্ঞেস করলাম, কে তুমি? চিনতে পারছেন না ডাক্তারবাবু, আমি পদ্ম। অবাক হয়ে চেয়ে রইলাম তার দিকে। তার যে চোখ দেখে বানভট্টের সৃষ্টি পুণ্ডরিক নয়নার কথা মনে পড়েছিল, সেই চোখের একটি নেই। যেটা আছে সেটাও বিভৎস হয়ে উঠেছে সঙ্গীহীন হয়ে। বাঁ গালের উপর কানা চোখটার নিচেই স্কার একটা, গালের মাংসটাকে কুঁচকে দিয়েছে। মনে হচ্ছে যেন মুখ ভ্যাংচাচ্ছে। সেই ঢলঢলে মুখের শোভা একটুও নেই। এ কি, এরকম চেহারা কি করে হলো তোমার? চোখটা গেল কি করে? ওই ওকে জিজ্ঞেস করুন। মদের ঝোঁকে আমার মুখের উপর আগুনের নুরো চেপে ধরেছিল। কিন্তু এখন যা হয়েছে তা তো চিকিৎসার বাইরে। সঙ্গে সঙ্গে যদি আসতে। আমি এর জন্যে আসিনি। আমার পায়ের হাঁটু দুটোর যন্ত্রণায় মরে যাচ্ছি, সেজন্যেও আসিনি। আমি ওর জন্যই এসেছি। আপনি ওকেই দেখুন ভালো করে, ওর একটা চিকিৎসার ব্যবস্থা করে দিন। আপনি পুরনো চেনা লোক, এখানে আছেন, ভালোই হয়েছে। ওকে দেখুন একবার। বিশু বাগদি এক কোণে গায়ে কাপড় চোপড় ঢাকা দিয়ে বসেছিল। তখনও ভালো করে দেখিনি তাকে। এদিকে এসো, দেখি কি হয়েছে। তাকে দেখেও চমকে উঠল। বন্য মহিষ যেন মিউনিসিপ্যালিটির ময়লা গাড়ি টানা মহিষে পরিণত হয়েছে। তার মুখের দিকে এক নজর চেয়েই বুঝলাম কি হয়েছে তার। কুষ্ঠ। ওই ফোলা নাক, ফোলা কানের পাতা, ওই সিংহবদন আর কোনো রোগী হয় না। পদ্মাবতী বললে, আমার গয়নাগাটি সব বিক্রি করে 40টি টাকা জোগাড় করে এনেছি ডাক্তারবাবু। দরকার হলে বাজার থেকেও ওষুধ কিনতে পারবো আমি। বিস্ময়ের ঘোরটি কাটতে মিনিট খানেক লাগলো, তারপর ব্যবস্থা করে দিলুম। বেহুলা, সাবিত্রী, রূপবান চরিত্রবান স্বামীদের জমের কবল থেকে ফিরিয়ে আনবার জন্যে অশেষ কৃচ্ছ সাধন করেছিলেন বলে তাঁদের আমরা বাহবাদী। কিন্তু পদ্মাবতীর এই কুষ্ঠব্যাধিগ্রস্ত শয়তান পাষণ্ড স্বামীকে বাঁচাবার আকুল আগ্রহ কি ওদের আগ্রহের সঙ্গে তুলনীয়? তোমার ক্লাসিক্যাল পঞ্চকন্যাদের চেয়ে এ কি কোনো অংশে কম? এতক্ষণ শুনলেন অগ্নিশ্বর উপন্যাসটির 5ম পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।